স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি সোনিয়া আফরিন ঈশিতা। এবারে জানাবো খবরের বিস্তারিত। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে শহীদ পরিবার বিচার পাচ্ছে না এখনো, অনেকে জীবন নিয়ে শঙ্কিত, কেউ কেউ এখনো মামলা করতে পারেনি এমন অভিযোগ শহীদ পরিবারের। আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলছেন আওয়ামী লীগের দোসররা এখনো সক্রিয়। তবে আইন উপদেষ্টা জানিয়েছেন শহীদ পরিবারের মামলার বিষয়ে কোর্টে আলাদা সেল গঠন করবে সরকার। ভবনে শহীদ পরিবারের পাশে বাংলাদেশ ব্যানারে জুলাই শহীদ পরিবারের মাঝে চেক বিতরণ অনুষ্ঠানের এই আয়োজন ছিল সোমবার, যেখানে কথা বলেন শহীদ পরিবারের সদস্যরা। তাদের অভিযোগ, কয়েক মাস পেরিয়ে যাওয়ার পরও তারা বিচার তো দূরের থাক, মামলাও করতে পারছেন না, পাল্টা ফ্যাসিস্টদের দোসরদের হুমকি ধামকি পাচ্ছেন। আপনারা থাকতে এই মায়েরা বা আমরা কেন বিচারের জন্য আজকে দরজায় দরজায় ভিক্ষা করতে হবে? অনুষ্ঠানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা জানান, জুলাই হত্যার সাথে পুলিশ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত। শহীদ পরিবার মামলা করতে গেলে যারা সমঝোতা করার চেষ্টা করে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। এই পুলিশ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই হত্যাযজ্ঞের সাথে জড়িত ছিল, তাদেরকে অনেককে জড়িত করা হয়েছে, অনেকে ইচ্ছাকৃতভাবে অতি উৎসাহী হয়ে কাজগুলো করেছে, কিন্তু তাদের শাস্তি আজকে বদলির মধ্যে সীমাবদ্ধ। একই অনুষ্ঠানে আইন উপদেষ্টা শহীদ পরিবারের মামলার বিষয়ে কোর্টে আলাদা সেল গঠন করা হবে বলে জানান। এখন যেহেতু দৃশ্যমান না, এখন ভেবে নিও না যে কেউ বসে আছে। কালকেও মিটিং করেছি প্রসিকিউশন টিমের সাথে, তাদের কি হেল্প দরকার আমি বলেছি, যা দরকার আমাদের সরকারের পক্ষ থেকে দেওয়া হবে। বাবা, এর বেশি আমাদের কিছু করার নাই, এবার সে নরমাল কোর্টের ব্যাপার। পরিবেশ উপদেষ্টা বলেন, শহীদ পরিবারকে সহযোগিতার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব সহকারে দেখছে সরকার। জাস্টিস হারিড ইজ জাস্টিস বারিড। অতি তাড়াহুড়া করতে গেলে বিচারের মৃত্যু হয়। জাস্টিস ডিলেইড ইজ জাস্টিস ডিনাইড। বিচার প্রলম্বিত হয়ে গেলে আসলে বিচার অস্বীকার করা হয়। আমরা কোনোটাই করার আমাদের ইচ্ছা নাই। সঠিক বিচার দেওয়ার ওই দায়টা আমরা নিয়েছি। স্বাস্থ্য উপদেষ্টা বলেন, শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে সরকার গঠন করা হয়েছে, হুমকির বিষয়টি সরকার গুরুত্ব সহকারে দেখবে। আপনাদের যেন সবসময় আমরা পাশে থাকতে পারি। শহীদ পরিবারের প্রতি সরকারের সর্বোচ্চ গুরুত্বের এই প্রতিফলন জুলাই স্মৃতি ফাউন্ডেশন। শহীদ পরিবারকে জাতীয় বীর হিসেবে ঘোষণা সহ সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন বক্তারা। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা। কারো পানি লাগবে ভাই, পানি লাগলে নেন ভাই, এমন মায়াবী আর দরদি কণ্ঠে জুলাই বিপ্লবে ছাত্রদের পানি এগিয়ে দেওয়ার কথা মনে পড়ে কি? বলছি 18 জুলাই ছাত্র আন্দোলনে উত্তাল রাজধানীর উত্তরায় মীর মাহফুজুর রহমান মুগ্ধের কথা। টিয়ারশেলের ঝাঁঝালো ধোঁয়ায় কিছুই দেখছেন না, তবুও অকুত ভয়ে ছাত্র জনতার হাতে তুলে দিচ্ছেন পানি। এরই মাঝে ঘাতকদের বুলেটে সড়কে লুটিয়ে পড়েন মুগ্ধ। সন্ধ্যা নামতেই নিস্তেজ হয় তার প্রাণ। কে জানতো সেই মুগ্ধের চোখের জলেই আজও কাঁদবে পুরো দেশ? ইকবাল অনেকের রিপোর্ট। কি ঘটনা, একটা সুন্দর জিনিস দেখবেন, চলেন আপনাদেরকে দেখাই। ভ্রমণ পিপাসু মীর মাহফুজুর রহমান মুগ্ধ 18 জুলাই তার পরিবারের সাথে যাওয়ার কথা ছিল কক্সবাজার। তবে সেদিন মুগ্ধ ও তার যমজ ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ থেকে যান ঢাকায়, কারণ বন্ধুদের নিয়ে 20 জুলাই সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে ঘুরতে যাবেন। 18 জুলাই ছাত্র জনতার আন্দোলনে উত্তাল ঢাকা। ওই দিন বাবা মায়ের সাথে কক্সবাজার না গেলেও বন্ধুদের সাথে নিয়ে আন্দোলনে ক্লান্ত শিক্ষার্থীদের মাঝে পানি বিতরণের জন্য বাসা থেকে বের হন মুগ্ধ। সে সময় আন্দোলনরত শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দিচ্ছিল পুলিশ। ঠিক সন্ধ্যা নামার আগে রাজধানীর উত্তরা আজমপুর এলাকায় পুলিশের ছোড়া বুলেটের আঘাতে সড়কে লুটিয়ে পড়েন মুগ্ধ। নিস্তেজ হয় তার প্রাণ। এরপর পেরিয়ে গেছে প্রায় 5 মাস। মুগ্ধর পরিবার এখনো ফিরতে পারেনি স্বাভাবিক জীবনে। যমজ ভাই স্নিগ্ধর কাছে পুরো সময়টাকেই মনে হয় দুঃস্বপ্নের। এগুলো এখন সবই স্মৃতি। মুগ্ধ আর আমি সবসময় আমাদের পুরো লাইফটাই ভাগাভাগি করেছি, সেটা বন্ধু বান্ধব থেকে শুরু করে সব কিছুই আমরা ভাগাভাগি করেছি। কিন্তু এখন আসলে ওকে ছাড়া আমার লাইফ এখন আর ভাগাভাগি করতে হয় না, কিন্তু তাও জীবনের পরিপূর্ণতা আর পাচ্ছি না। মুগ্ধ বাসায় স্নিগ্ধতা ছড়ালেও তা এখন নিষ্প্রাণ বলে জানান শহীদ মুগ্ধর ভাই স্নিগ্ধ। আমাদের পরিবার এখনো স্বাভাবিক হতে পারে নাই। আমি জানি না কতদিন লাগবে, অথবা জীবনও কি স্বাভাবিক হওয়া সম্ভব নাকি। মুগ্ধ ছিল আমাদের ঘরের মধ্যমণি বলতে গেলে। আমি একটু ইন্ট্রোভার্ট,
আমার বড় ভাইও তেমন একটা কথাবার্তা বলে না। মুগ্ধই ছিল যে মাঝখানটাই থেকে আমাদের সবার মধ্যে কমিউনিকেশনটা করে রাখতো এবং সবার সাথে একটা সম্পর্ক করে রাখতো। মুগ্ধ যাওয়ার পর আমরা শূন্যতা অনুভব করছি এবং এই শূন্যতা কখনো কাটানো সম্ভব না। বলেন, সন্তানের জন্য দিবানিশি চাপা কান্নায় চোখ ভেজান বাবা মা। বুকে জড়িয়ে আনমনে চেয়ে থাকেন মুগ্ধের স্মৃতিকাতর ছবিগুলোর দিকে। আমার আব্বু খুবই নরম হয়ে গেছে। আমার আব্বুর বয়স অত বেশি না, তারপরও এখন এতটাই নরম হয়ে গেছে যে কথাবার্তা বলে বাচ্চাদের মতন। আমার মা যখনই আমাদের রুমে আসে সে কান্নায় ভেঙে পড়ে। ফিজিক্যালি হয়তোবা মা কিছুটা ঠিক আছে, কিন্তু মেন্টালি একদমই ঠিক নাই। আগামী বছরের ৫ আগস্টের মধ্যেই আহতদের চিকিৎসা এবং নিহতদের হত্যার বিচার চান মুগ্ধের বাবা। অন্যথায় ফের আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি তার। এই ৫ আগস্ট থেকে আগামী ৫ আগস্ট পর্যন্ত দেখবো যদি এটার কোনো একটা ধারাবাহিকতা এবং আমরা যদি আশ্বস্ত না হই এ ব্যাপারে, তাহলে এই সরকার কাছ থেকে আমরা আমাদের দাবি আদায় করে নিব। মুগ্ধের মতো হাজারো ছাত্র জনতার আত্মত্যাগে ২৪-এর কোনো অভ্যুত্থান। মীর মাহফুজুর রহমান মুগ্ধকে নিয়ে রাজনীতি না করার আহ্বান তার পরিবারের। ইকবাল অনিক, ডিবিসি নিউজ, ঢাকা। নির্বাচিত সরকারের মাধ্যমে ২৪-এর গণঅভ্যুত্থানের প্রত্যাশা পূরণ করা সম্ভব, এমন মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। আর সব রাজনৈতিক দলের সাথে বসে দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করার দাবি জানিয়েছেন দলটির চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম। সোমবার সকালে জাতীয় প্রেস ক্লাবে এক নাগরিক সমাবেশে এসব কথা বলেন তারা। তাগিদ দেন বিরোধী রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার। আধিপত্যবাদের পক্ষের শক্তিকে অপসারণ না করলে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে না বলেও উল্লেখ করেন আব্দুস সালাম। একই অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারে নির্বাচনের বিকল্প নেই। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবারকে গণতন্ত্র হত্যাকারী আখ্যায়িত করে তাদের দ্রুত বিচারের দাবিও জানান তিনি। কারো দল গঠন নিয়ে কোনো আপত্তি না থাকলেও বিশেষ প্রক্রিয়ায় কারো ক্ষমতা দখল করতে দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন বিএনপির এই নেতা। মানুষের ভোটের অধিকার উকি দিচ্ছে, এটাকে যাতে আবার কেউ দাবিয়ে দিতে না পারে, তাই আপনি অনতিবিলম্বে সকল রাজনৈতিক দলকে নিয়ে বসে বারবার যে কথা বলছি সেই একই কথা, আপনি নির্বাচনী রোড ম্যাপ ঘোষণা করুন। নির্বাচনের মধ্যে দিয়ে সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনা, এটাই এখন সবথেকে বড় কাজ। এই দিকে আমি সরকারকে আহ্বান জানাবো, যত দ্রুত সম্ভব নির্বাচনের ব্যবস্থা করেন, নির্বাচনের মধ্য দিয়েই একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করেন। তাহলে ২৪-এর যে চেতনা, ২৪-এর যে গণঅভ্যুত্থানের লক্ষ্য, সেটি পূরণ করা সম্ভব হবে। সরকার ও আদালত আওয়ামী লীগকে নিষিদ্ধ না করলে দলটির নির্বাচনে অংশগ্রহণে কোনো বাধা নেই, এমন মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সকালে চট্টগ্রামে সার্কিট হাউসে ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচন কর্মকর্তাদের সাথে মত বিনিময়ে তিনি কথা বলেন। নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বাধীন, কমিশনের উপর কোনো চাপ নেই বলেও জানান সিইসি। বলেন, সুষ্ঠু নির্বাচন করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে। আগামী ৬ মাসের মধ্যে ভোটার তালিকা হালনাগাদ করা হবে। সিইসি আরও বলেন, এবার আগের মতো আর ভোট হবে না। ৫ই আগস্টের পরে ভোটের ব্যাপারে জাতীয় ঐক্য সৃষ্টি হয়েছে। ৯১-৯৬ এর মতো নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও আশা করেন তিনি। এদিকে ২০শে জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের হালনাগাদ তথ্য নেয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। আওয়ামী লীগ তো আমাদের এখানে একটা রেজিস্টার্ড দল, এটা আমাদের বিধিবিধান অনুযায়ী এটা রেজিস্টার্ড দল। সরকার যদি কোনো দলকে নিষিদ্ধ ঘোষণা না করে, তাদের রেজিস্ট্রেশন তো আমরা বাদে করতে পারি না। এটা রাজনৈতিক সিদ্ধান্ত অথবা কোর্টের সিদ্ধান্ত, এই দুইটার একটা হইতে হবে। গণঅভ্যুত্থানের উদ্দেশ্য ধারণ করে মাঠ পর্যায়ে কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, মাঠের প্রশাসনই আসল সরকার। এমনভাবে কাজ করতে হবে যেন মানুষ বুঝতে পারে একটি পরিবর্তন হয়েছে। ধর্ম বর্ণ নির্বিশেষে সব নাগরিক অধিকার নিশ্চিতে জোর দিয়ে প্রধান উপদেষ্টা বলেন, সব মানুষকে নিয়ে সত্যি সত্যি একটি পরিবার হতে হবে। নিজ কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বিভাগীয় কমিশনারদের বিভিন্ন দিক নির্দেশনা দেন। যে স্পিরিটটাকে যেন আমরা সামনে নিয়ে আসতে পারি।
নিজ নিজ জেলাকে ভালো রাখতে নিজেদের মতো করে উদ্যোগ নেয়ার পরামর্শ দিয়ে প্রধান উপদেষ্টা বলেন, জুলাই অভ্যুত্থানের নতুন কর্মপ্রেরণা নিয়ে কাজ করতে হবে। নতুন বছর শুরু হচ্ছে, নতুন বছরের একটা কর্মপ্রেরণা যে আমরা পূর্ণভাবে সেটা ধারণ করে আমাদের কাজকর্মগুলো করব, যাতে আমরা বুঝি, নিজেদের মধ্যে অনুধাবন করি এবং মানুষ বোঝে যে হ্যাঁ একটা কিছু পরিবর্তন হয়েছে। এটাতে মুখে বলারও দরকার নেই, দেখলেই বোঝা যায় একটা পরিবর্তন হয়েছে। নাগরিক অধিকার নিশ্চিতের উপর জোর দিয়ে প্রধান উপদেষ্টা বলেন, ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষকে নিয়ে এক পরিবার হতে হবে দেশকে। কিছু কিছু মানুষের অধিকার নিশ্চিত করতে পারছে না, তারা অধিকার বঞ্চিত হচ্ছে। আমরা এখন নিশ্চিত করতে চাই যে আমরা এটা ভুল, আমরা সবার অধিকার তার ধর্ম নির্বিশেষে আমরা নিশ্চিত করতে চাই। এটা আমাদের একটা অগ্রাধিকারের মতো একটা বড় জিনিস হবে, যাতে আমরা শান্তিপূর্ণভাবে এক পরিবার হিসেবে আমরা বসবাস করতে পারি। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলেন প্রধান উপদেষ্টা। বলেন, জুলাই আগস্ট আন্দোলনে পুলিশের ভূমিকা বিতর্কিত হয়েছে। পুলিশের তাদের যে ভূমিকা, তারা মনোবল হারিয়েছে, যেহেতু তাদের উপরে অনেক অভিযোগ যে অভ্যুত্থানের সময় যে ভূমিকা তারা পালন করেছে, সেই জন্য মানুষ তাদের উপরে ক্ষুব্ধ। কাজে তাদের মনোবল বৃদ্ধি, যে যারা দোষী তাদের অবশ্যই শাস্তি হবে, কিন্তু যারা নির্দোষ তারা যেন সবাইকে জানান দিতে পারে যে আমরা এর সঙ্গে জড়িত ছিলাম না। মানুষের জীবনে স্বস্তি আনতে দ্রব্যমূল্য বড় ইস্যু, এটাকে আয়ত্তে আনার তাগিদ দেন প্রধান উপদেষ্টা। কমিটমেন্ট করেছি, সেই কমিটমেন্টটা রক্ষা করা। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা। সচিবালয়ে আগুনের ঘটনায় প্রাথমিক তদন্ত প্রতিবেদন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে আজ জমা দেওয়া হবে। এই বিষয়ে আরও তথ্য জানাতে সচিবালয়ের বাইরে থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী বিজন কুমার দাস। বিজন, সচিবালয়ে আগুনের ঘটনায় প্রাথমিক তদন্ত প্রতিবেদন কখন জমা দেওয়া হবে, আর অস্থায়ী পাশে সংবাদকর্মীরা সচিবালয়ে প্রবেশের বিষয়ে সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে? বিস্তারিত। দেখুন নিশিতা, প্রায় 5 ঘন্টা পর কিছুক্ষণ আগে মানে 2টা বাজার সাথে সাথে আমরা সচিবালয়ের ভিতরে প্রবেশ করতে পেরেছি। ঠিক এই মুহূর্তে আমি সচিবালয়ের ভিতরে অবস্থান করছি। ইতিমধ্যেই আগেই জানিয়েছিলাম যে সচিবালয়ে একটি সংগঠন আছে, সাংবাদিকদের সংগঠন। এই সংগঠনে কর্মরত যেসব সাংবাদিক আছেন এবং সেই সাথে টেলিভিশনের সাথে রিলেটেড যে ক্যামেরা পার্সন আছেন, তাদের আপাতত একটি তালিকা থেকে আমরা সবাই প্রবেশ করতে পেরেছি এবং আমরা ভিতরে কাজ করছি। আপনি দেখতে পাচ্ছেন যে ভবনটিতে আগুন লেগেছিল, সেই ভবনটির সামনে। সচিবালয়ের এইরকম পরিস্থিতি কখনোই দেখা যায়নি। আপনি দেখতে পাচ্ছেন যদিও কর্মদিবস, কিন্তু দেখে মানে একেবারে ফাঁকা, কোনো গাড়ি নেই। আমরা আগেও জানিয়েছিলাম যে সকালে প্রবেশ করতে গাড়ি খুব কড়াকড়ি করা হয়েছিল। আমরা একেবারে দেখছি যে পুলিশের নিরাপত্তায় রয়েছে, ফায়ার সার্ভিসের গাড়িগুলো রয়েছে। সেই 7 নম্বর ভবনটি বিধ্বস্ত অবস্থায় আছে, এখানে আপাতত কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। আর তদন্তের কথাটি যে বলছেন, তদন্ত রিপোর্ট আজকে জমা দেওয়ার কথা আমরাও জেনেছিলাম যে 2টার দিকে জমা দিতে পারে, কিন্তু এখানকার সচিবালয়ের একটি ইনফরমেশন আমরা পেয়েছি, তথ্য পেয়েছি যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত যে কমিটি আছে, সেই কমিটি অলরেডি এখনো তারা বৈঠক করছেন, সচিবালয়ের কোথাও একটি বৈঠক করছেন। বৈঠক পরে তারা নিজেরা সিদ্ধান্ত নিয়ে তারপর প্রধান উপদেষ্টার কাছে যাবেন। তার মানে আরও ঘণ্টাখানেক দেরি হতে পারে, সেই পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। আর যেমনটি বলছিলাম যে আপাতত সচিবালয়ে প্রবেশের যে অন্য সাংবাদিকরা আছে, তাদের ব্যাপারে তারা হয়তো আজকে যে কমিটি, তারা আজকে বসবেন তথ্য মন্ত্রণালয়ের সাথে, বসে হয়তো পরবর্তীতে যারা প্রবেশ করতে পারেনি তাদের ব্যাপারে হয়তো একটি ইতিবাচক সিদ্ধান্ত আসবে। আর এই যে মন্ত্রী বলছিলাম, সচিবালয়ে আমাদের প্রবেশ করতে দেওয়া হয়নি। 7 নম্বর ভবনটিতে নিরাপত্তা বাহিনী তাদের নিয়ন্ত্রণে আছে। আর কিছুক্ষণ আগে সিআইডির একটি টিম তারা প্রবেশ করেছিল সচিবালয়ে, তাদেরকে আমরা বেরিয়ে যেতে দেখেছি। তার মানে আজকে তৃতীয় দিনে প্রাথমিক যে রিপোর্টটি জমা দেবে, তারপরে বিশদ রিপোর্ট জমা দিতে আরও বেশ কয়েকদিন লাগবে। 10 কর্মদিবস দেওয়া হচ্ছে, সেই কারণে হয়তো তারা আরও কাজ করছেন, সেই কারণে প্রবেশ করতে দেওয়া হয়নি। তো সেটা আপাতত সচিবালয়ের ভিতর থেকে এই ছিল আমার কাছে এখানকার সবশেষ খবর। বিজন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। বেসরকারি ইন্টার্ন চিকিৎসক বা অবৈতনিক আবাসিক ও অনাবাসিক প্রশিক্ষণার্থীদের মাসিক ভাতা জানুয়ারি থেকে 30,000 আর জুলাই থেকে 35,000 টাকা নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। অর্থ মন্ত্রণালয়ের জারি করা ওই প্রজ্ঞাপনে বলা
বলা হয়েছে, স্বাস্থ্য, শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের আওতায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত প্রতিষ্ঠানগুলোয় সব প্রশিক্ষণার্থীর মাসিক ভাতা 20% বৃদ্ধি করে 30,000 টাকা করা হয়েছে, যা কার্যকর হবে 23শে ডিসেম্বর 2024 থেকেই। আর আগামী অর্থবছর 2025-26 থেকে বাড়িয়ে 35,000 টাকা নির্ধারণ করা হয়েছে, যা কার্যকর হবে 1 জুলাই থেকে। যদিও গতকাল থেকে ইন্টার্ন চিকিৎসকরা আন্দোলন করে আসছিল জানুয়ারি থেকে 35,000 টাকা করার দাবিতে। এদিকে সরকারের সিদ্ধান্ত মেনে আগামীকাল সকাল 8টা থেকে কাজে ফেরার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারী চিকিৎসকরা। $128 টাকা থেকে নেমে কালো বাজারে ডলার বিক্রি হচ্ছে $125 টাকা 50 পয়সা থেকে $126 টাকায়। ব্যাংকগুলোতে খানিকটা বেড়েছে লেনদেন। মানি এক্সচেঞ্জগুলো বলছে, কেন্দ্রীয় ব্যাংকের বেঁধে দেয়া দরের চেয়ে কালো বাজারের দাম এখনও বেশি হওয়ায় লেনদেন অনেকটাই বন্ধ তাদের। বিশ্লেষকরা বলছেন, আমদানি বেড়ে যাওয়া সহ কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ বাড়াতে ডলার ধরে রাখায় কয়েকদিন অস্থিরতা গেলেও শিগগিরই এর দর স্বাভাবিক অবস্থায় ফিরবে। রমজানের ভোগ্যপণ্য আমদানির চাপ, আইএমএফের শর্ত পূরণে রিজার্ভ বাড়ানোর তাগিদ, বছর শেষে বিদেশ ভ্রমণের প্রবণতায় চাহিদা বাড়ে ডলারের, আর এতেই দেখা দেয় সংকট। সে সুযোগে খোলা বাজারে প্রতি ডলারের দাম ওঠে $128 টাকা। কেন্দ্রীয় ব্যাংকের বেঁধে দেয়া দরের চেয়ে দাম বেশি হওয়ায় এক্সচেঞ্জ হাউসে প্রায় বন্ধ ডলার বেচাকেনা। সোমবার রাজধানীর ফকিরাপুল ঘুরে দেখা যায় অলস সময় কাটছে এক্সচেঞ্জ হাউসগুলোতে। কালোবাজারে 125 টাকা 50 পয়সা থেকে 126 টাকা দর নামলেও তা এখনো এক্সচেঞ্জ হাউসের চেয়ে বেশি। ওনারা ওই ব্যাংক প্রাইস ওটা দেখে আমাদেরকে জিজ্ঞেস করে, আমরা যদি ব্যাংকের প্রাইজের অতিরিক্ত বলি তাও আমাদেরকে দিচ্ছে না। আমি আরো কয়েকটা দোকান যাচাই করে দেখছি, সব জায়গায় একই রেট, কিন্তু তুলনামূলক ওই দেশের চাইতে এখানে আরো কম। যেখানে বেশি হওয়ার কথা সেখানে আরো কমে গেছে। যারা মানি এক্সচেঞ্জের ব্যবসা করে এরা কখনই এই বাংলাদেশ ব্যাংকের রেটের বাইরে যাবে না। হয়তো অনেকে আছে হাইটা হুইটা ওই বিক্রি করে, এরা হয়তো ওই ধরনের কিছু করতে পারে। বিশ্লেষকরা বলছেন, ডলারের এই অস্থিরতা সাময়িক। কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স সেটাও অনেক কমেছে, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট যেটাও অনেকটা এখন পজিটিভের দিকে আসছে। সাডেনলি যখন আইএমএফ এটাকে বাজার ভিত্তিক করতে হবে বা বাজারের উপরে ছেড়ে দিতে হবে, যখনই এই মেসেজটা আসে তখনই দেখা যায় যে আমাদের কিছু এজেন্ট, যারা বড় বড় এজেন্ট, তারা দেখা গিয়েছে যে অনেকটাই হয়তো বা স্টক বা কিছুটা মজুদ রেখেছে। বাট আমার মনে হয় এটা নেক্সট উইক থেকেই হয়তো বা এটা ইমপ্রুভ করে ফেলবে। বাজার ভিত্তিক মূল্য নির্ধারণ পদ্ধতি পুরোপুরি চালু হলে নিয়ন্ত্রক সংস্থার জন্য নজরদারি আরও সহজ হবে বলেও মত বিশ্লেষকদের। মোস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা। কক্সবাজারের টেকনাফের বন বিভাগের কাজ করতে গিয়ে বনকর্মী সহ 19 জনকে অপহরণ করেছে দুর্বৃত্তরা। সকালে টেকনাফের নীলা ইউনিয়নের জাদিমোড়া পাহাড় থেকে তাদের অপহরণ করা হয়। তথ্যটি নিশ্চিত করেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন। বলেন, অপহৃতদের মধ্যে 3 জন বনকর্মী ও 16 জন শ্রমিক রয়েছে। তাদের নাম পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তাদের উদ্ধারে পাহাড়ে অভিযান চালাচ্ছে বন বিভাগ, পুলিশ, র্যাব ও এপিবিএন। ইমাম হোসেনকে আহ্বায়ক ও সেলিম রেজাকে সদস্য সচিব করে সরকারি তিতুমির কলেজের নতুন কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। নবগঠিত কমিটি আগামী দিনের আন্দোলন সংগ্রামে সক্রিয় থাকবে বলে জানান নতুন কমিটির নেতারা। বিএনপির নেতৃত্বে নিজেদের আরও সুসংগঠিত করার অঙ্গীকার করেন তারা। যে কোনো ধরনের বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ারও হুঁশিয়ারি দেন নেতারা। এর আগে কলেজ প্রাঙ্গণে জড়ো হয়ে শোডাউনের মাধ্যমে নিজেদের অস্তিত্ব জানান দেয় নতুন কমিটি, যেখানে অংশ নেন কলেজের সাবেক ভিপি, ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতা এবং সাধারণ শিক্ষার্থীরা। আহ্বায়ক কমিটির পরিচিত পর্ব এবং ক্যাম্পাসে অফিসিয়ালি প্রবেশ করব আজকে। ছাত্রদল চাচ্ছে ক্যাম্পাসে সবাই মিলে একসাথে ক্যাম্পাসটা সুন্দর করব, শিক্ষাবান্ধব ক্যাম্পাস করব। আজকে জাতীয়তাবাদী ছাত্রদল ক্যাম্পাসে আসছে এবং এখানে সুন্দর শান্তিপূর্ণ সহাবস্থান থাকবে।
উত্তরের জেলা পঞ্চগড়ের উপর দিয়ে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 9.8 ডিগ্রি সেলসিয়াস। হালকা কুয়াশা, কনকনে ঠান্ডা আর হিমেল বাতাস থাকায় কষ্ট বেড়েছে পঞ্চগড়বাসীর। গত কয়েকদিন ধরে উত্তরের কুয়াশায় ঢাকা থাকছে পথঘাট। বেলা গড়িয়ে বিকেল হতেই শীতের তীব্রতা অনুভূত হয় বেশি। শীতে ডায়রিয়া, শ্বাসকষ্ট সহ শীতজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছে বয়স্ক ও শিশুরা। ঠাকুরগাঁওয়ে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 11.2 ডিগ্রি সেলসিয়াস। শীতের প্রকোপে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে বৃদ্ধ, শিশু ও দিনমজুররা। দিনাজপুরে তাপমাত্রা বেড়ে 15 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। তবে হালকা বাতাসের কারণে শীতের তীব্রতা কিছুটা বেড়েছে। কুয়াশার কারণে যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে সতর্কতার সাথে চলাচল করতে দেখা গেছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করা হলেও তা পর্যাপ্ত নয় বলছেন শীতার্তরা। শীত, বাতাস, প্রচুর ঠান্ডা, কনকনে শীত, রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ। কুয়াশা যেমন আছে, কুয়াশার সাথে পাশাপাশি মৃদু বাতাস বইছে, যার কারণে শীতের প্রকোপটা আরো বেড়ে যাচ্ছে। আজকের অনেক শীত, কদিন ধরে থেকে আজকে প্রচন্ড হিমেল বাতাস। কনকনে শীতে বের হয় মুশকিল, তারপরেও আমরা নিজেদের কর্মতাগিদে বেরিয়ে এসেছি। পর্দা উঠল বিপিএল-এর 11তম আসর। উদ্বোধনী ম্যাচে লড়ছে গতবারের চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল ও দুর্বার রাজশাহী। মিরপুরে আছেন সহকর্মী শাহান পাপন। সবশেষ তথ্য জানতে আমরা সরাসরি যুক্ত হয়েছি তার সাথে। পাপন, তারকায় ঠাসা তামিম ইকবালের বরিশালের সাথে কতটা লড়াই করতে পারবে রাজশাহী, কি মনে করছেন আপনি, কেমন দেখছেন? আসলে শুরুটা যেভাবে করেছিল ফরচুন বরিশাল, দুর্বার রাজশাহীর বিপক্ষে আসলে দুর্বার সূচনা করেছিল। আমরা যেটা দেখতে পেয়েছিলাম, খুব তাড়াতাড়ি অল্প সময়ের মধ্যে 2টো উইকেট পড়ে গিয়েছিল। এর মধ্যে সবচেয়ে একটু হলেও হয়তো খারাপ লেগেছে স্থানীয় দর্শকদের, অর্থাৎ বাংলাদেশি দর্শকদের, সেটা হচ্ছে জিসান আলম, একদম তরুণ একজন ব্যাটার। তিনি কিন্তু আসলে 0 রান আউট হয়ে গেছেন, যিনি আসলে দুর্বার রাজশাহীর ওপেনার। সেই জিসান আলম আউট হয়ে গেছেন, তারপরে আরও একজন ব্যাটার আউট হয়ে গেছেন, তিনি পাকিস্তানি ব্যাটার ছিলেন। অর্থাৎ পাওয়ার প্লের 6 ওভারের মধ্যে আমরা যেটা দেখেছি 40 রানে 2 উইকেট পড়ে গেছে। সেখান থেকে আসলে গিয়ার আপ করার চেষ্টা চলেছেন দুর্বার রাজশাহীর অধিনায়ক আনামুল বিজয়, এবং তার সাথে রয়েছেন কিন্তু ইয়াসির রাব্বি। এই জুটি আসলে কতটা কি করতে পারবে তার উপর অনেকখানি কিন্তু নির্ভর করবে। তবে তারা আসলে যে প্রাথমিক বিপর্যয় ছিল সেটা কাটিয়ে ওঠার চেষ্টা করেছেন এবং চেষ্টা করে যাচ্ছেন। দেখার বিষয় কোথায় গিয়ে থামে তাদের সেই প্রচেষ্টা। আমরা যেটা দেখতে পাচ্ছি, দর্শকদের কথা একটু বলতে চাই, সেটা হচ্ছে যে আমরা বিগত আসরগুলো যেটা দেখতে পেতাম যে উদ্বোধনীতে তেমন একটা দর্শক হতো না, কিন্তু এবার দেখলাম পুরোটাই ব্যতিক্রম। এবং এখনো পর্যন্ত যেটা আমরা দেখতে পাচ্ছি যে এই যে স্টেডিয়ামের সামনে রাস্তা, সেই রাস্তা পুরোটা জুড়েই আসলে দর্শকদের ভিড়, এবং তারা এখনও কিন্তু আসলে স্টেডিয়ামে প্রবেশ করেছেন। এবং ম্যাক্সিমাম দর্শক কিন্তু আসলে টিকিট পাননি। আসলে টিকিট কোথায় পাওয়া যাচ্ছে, কীভাবে পাওয়া যাচ্ছে, অনেকেই সেটা জানেন না। যদিও প্রেস রিলিজের মাধ্যমে বিসিবি কয়েক দফায় আসলে জানিয়েছে, সেই জানানোটা আসলে দর্শকের কাছে কতটা পৌঁছেছে কিংবা তারাই বা কতটা পৌঁছে দিতে পেরেছে, সেটাই কিন্তু আসলে প্রশ্ন দেখা দিয়েছে। না হলে টিকিট নিয়ে এইরকম হাহাকার এবং টিকিট নিয়ে যে একটা অস্থিরতা চলছে গতকাল থেকে আমরা দেখে আসছি, সেটা কিন্তু এখনো চলমান রয়েছে। সুতরাং এই বিষয়টা আসলে বিসিবিকে দেখতে হবে। এবং আরও একটা বিষয় বলতে চাই যে আজকে যে একটা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হয়ে গেছে, সকাল সকাল যেটা আমরা দেখতে পেয়েছিলাম যে গেট ভেঙে দর্শকদের স্টেডিয়ামে ঢোকার চেষ্টা, অনেকটাই আসলে তারা বিক্ষুব্ধ, কেননা টিকিট পাননি, তারা আসলে খেলাটা দেখতে চান। এবং এই যে বিপিএলের প্রথম দিনে দর্শকের ঢল, সেটা শুরুর দিকে আমরা দেখতে পেয়েছিলাম শুরুর আসরগুলোতে, তারপরে মাঝখানে কিন্তু এইভাবে দেখা যায়নি। শেষের অর্থাৎ ফাইনাল ম্যাচে এরকম একটা চাপ আমরা দেখতে পেয়েছি। কিন্তু এই বিপিএলে একদম শুরু থেকেই জ্যাম্প্যাক গ্যালারি এবং বাইরেও কিন্তু দর্শকের আনাগোনা প্রচুর। দেখার বিষয় যে এই বিষয়গুলো, টিকিট সংক্রান্ত বিষয়গুলো পরবর্তী ম্যাচগুলোতে আসলে বিসিবি কীভাবে সামাল দেয় এবং দর্শকদের কীভাবে দেখার ব্যবস্থা করে দেন, সেটা এখন দেখার বিষয়। ঈশিতা, পাপন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। বিপিএলের উদ্বোধনী দিনে নিরাপত্তা ব্যবস্থার চরম অবনতি দেখা গেছে স্টেডিয়াম গেটে। কিছু উশৃঙ্খল দর্শক গেট ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করে। এ সময় টিম বাসও আটকে দেয় তারা। পরে আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নানা কারণে বিপিএলের 11তম আসর ক্রিকেট প্রেমীদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে। ম্যাচ টাইম দুপুর 1:30টায় হলেও সকাল 10টা নাগাদ বীরপুর স্টেডিয়াম এলাকায় জড়ো হতে দেখা যায় দর্শকদের। টিকিট প্রত্যাশী দর্শকরা ভিড় জমান স্টেডিয়ামের 2 নম্বর গেটে। যদিও স্টেডিয়ামের কোনো গেট থেকে কখনোই কোনো ম্যাচের টিকিট বিক্রি করা হয় না, তবুও সেই গেটে বিক্ষোভ করতে দেখা যায় দর্শকদের। এক পর্যায়ে মূল গেটে হামলা করে বিক্ষুব্ধরা। গেট ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করতেও দেখা যায় অনেককে। স্টেডিয়ামের বাইরে ফেস্টুন ব্যানার বোর্ড ভেঙে ফেলা হয়। ভয়ানক এই পরিস্থিতির মাঝে চলে আসে টিম বাস। বিক্ষোভকারীরা এ সময় টিম বাসকেও বাধা দেয় স্টেডিয়ামে ঢুকতে।
প্রায় ঘণ্টাব্যাপী চলে নারকীয় তাণ্ডব। এ সময় পর্যাপ্ত পুলিশ দেখা যায়নি স্টেডিয়াম এলাকায়, সেই সুযোগটাই যেন নিয়ে বসে উচ্ছৃঙ্খল দর্শক। পরবর্তীতে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, তবে এই ঘটনা প্রভাব ফেলেনি মাঠের খেলায়। বিপিএলের উদ্বোধনী দিনে এমন নৈরাজ্য সৃষ্টি হবে সেটা হয়তো কেউই কল্পনা করতে পারেনি, কিন্তু কর্তাদের অন্তত অনুধাবন করা উচিত ছিল তারা আসলে টিকিট কিভাবে দর্শকদের হাতে পৌঁছে দেবেন। সেই পরিকল্পনাটার ফাঁকফোকর গড়িয়েই এই ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। শান পাপন, ডিবিসি নিউজ, ঢাকা। সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গে থাকুন 24 ঘন্টা।